নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু থ্রাশ আওয়ার। প্রায় এক মাস পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, এবং সেটা আবার যাতা ভিডিও না, পরম পূজ্য পরিচালকের পরম পূজ্য কাজ, রক্ত ফলক। সত্যি কথা বলতে হইচইয়ের কোনো কাজের ওপরই আমার একটুকুও ভরসা নেই, তাও আমি এটা দেখেই ফেললাম, এবং এটা দেখার পর আমার একটাই মতামত, এটা একটা নতুন জনারের কাজ। আপনারা সাইকোলজিক্যাল হরর শুনেছেন, সাইকোলজিক্যাল থ্রিলার শুনেছেন, এটা হচ্ছে সাইকোলজিক্যাল টর্চার। রক্ত ফলককে খুব সংক্ষেপে ডেসক্রাইব করা যায়, মানে নিকশ ছায়া প্লাস ভোগ প্লাস মারদানি, মানে অদ্ভুত কম্বিনেশন লাগছে তাই না? না, অ্যাকচুয়ালি গল্পটা এরকমই। 20 মিনিটের 6টা এপিসোড, যেটা দেখতে গিয়ে মনে হচ্ছিল 20 বছর পার হয়ে গেল। এক্স্যাক্টলি ভোগের যা গল্প ছিল, যা সেটিং ছিল, একটা পুরনো কার্সড রেলিক, মানে অভিশপ্ত ফলক। এক্স্যাক্টলি আমাদের টাইটেলের রক্ত ফলক। গল্প শুরু হয় 1000 বছর আগে, যখন অ্যাকচুয়ালি রক্ত ফলকের থেকে বেটার সিনেমা বানানো হতো। তো যাই হোক, ওই 1000 বছর আগে গল্প শুরু হয় সোমপুর মনেস্ট্রিতে, যেখানে আমরা দেখতে পাই 3 জন বুদ্ধিস্ট মঙ্ককে, যারা বুদ্ধিস্ট কম বহিরাগত বেশি লাগছিল। যাদের মধ্যে একজন হচ্ছে অর্জুন চক্রবর্তী, যাকে দেখে মনে হচ্ছিল ওনাকে স্ট্রেট দেবী চৌধুরানীর সেট থেকে তুলে আনা হয়েছে। ওনার ক্যারেক্টারের নাম বজ্রকেতু, দেখে মনে হচ্ছিল শুকনো কেতু। আর বাংলায় সিজিআই এসে ভারী বিপদ হয়েছে, যার তার গলা কেটে দিচ্ছে, আর সিজিআই মুন্ডু এবং সিজিআই রক্ত দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। এবং যাদের ভোগ বাজে লেগেছে তাদের এই কাজটা অসাধারণ লাগবে। সিরিজের ফার্স্ট এপিসোডেই ডিরেক্টর নিজে হাতে সাসপেন্সের পিন্ডি চটকে দিয়েছেন। মানে ফার্স্ট এপিসোডের দায়িত্ব নিয়ে পুরো প্লট এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। মানে অনেকে বলে দাদা স্পয়লার দেবেন না, এমন ডাইরেক্টর নিজেই স্পয়লার দিয়ে দিল, আপনি প্রথমেই পুরো ক্লাইম্যাক্স বুঝে যাবেন। আর আমার মনে হয় চিরঞ্জিত বাবু বোধহয় ব্যস্ত ছিলেন, ওই জন্য এই রোলটা শাশ্বত বাবুকে দেওয়া হয়েছে। কারণ দুটো রোল এক্স্যাক্টলি এক, ইনভেস্টিগেটিভ তান্ত্রিক। ওখানে তো ভাদুরী মশাইয়ের ব্যাক স্টোরি ছিল, এখানে তো কৃষ্ণেন্দু মৈত্রর ব্যাক স্টোরিও নেই। একদম টিপিক্যাল বাংলা ফিল্মের মতো চূড়ান্ত প্লট কনভিনিয়েন্স এবং র্যান্ডমনেস। মানে প্লটকে এগোনোর জন্য কে কখন কোথায় চলে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না। এই ধরুন শুরুর দিকে একটা ক্যারেক্টার জমি কিনতে মালদাতে যায়, সেখানে গিয়ে সে ভূতের পাল্লায় পড়ে, এবং তাকে বাঁচাতে এই কৃষ্ণেন্দু মৈত্রর ক্যারেক্টারটা, মানে শাশ্বত চ্যাটার্জি, উনি র্যান্ডমলি ওখানে পৌঁছে যান, আলাপ পাতিয়ে ফেলেন, মিরাকুলাসলি পুলিশও পৌঁছে যায়। মানে এরকম ধরনের ফিল্ম মেকিং 90-এর দশকে বাংলা সিনেমায় দেখা যেত, যেখানে বিশেষ কনটেক্সট থাকতো না, কন্টিনিউটি থাকতো না। এখনো 2026-এ দাঁড়িয়ে পরমব্রত চ্যাটার্জি এক্স্যাক্টলি ওখানেই পড়ে আছেন। উনি এই যে ইন্টারভিউ গুলোতে এত বাতেলা দেন এবং এত জ্ঞান দেন, যে হরর নিয়ে ওনার এত নলেজ, ভালো ভালো গল্পগুলোকে আপনি সযত্নে চটকে দিচ্ছেন। তো আপনার নলেজটা আপনি আপনার কাছেই রাখুন। পরমব্রত চ্যাটার্জি ইজ এ কমপ্লিটলি ক্লুলেস ডিরেক্টর। উনি কি বানাতে চান আর কি বানান, আই ডোন্ট থিঙ্ক উনি নিজেও এটা ভালো করে জানেন। সিরিজে অ্যাব্রাপ্ট সব সিনস, মানে একজন মহিলা রাত্রির বেলা শপিং করতে বেরিয়েছে, অত রাতে কে শপিং করতে বেরোয় ওরকম ফাঁকা জায়গা দিয়ে? মানে আপনার কি কোনো আইডিয়াই নেই কি দেখাতে হয়? লোকে সামনে ভূত দেখছে, আবার জিজ্ঞেস করছে ওরা কি আমাদের কিছু বলতে চাইছে? মানে আপনার ক্যারেক্টারগুলো ভূত দেখতে বেশ অভ্যস্ত, সাধারণ মানুষ হলে তো। পরমব্রত চ্যাটার্জি একটা ইন্টারভিউতে হরর নিয়ে প্রচুর জ্ঞান দিয়েছিলেন, আইকনিক ইন্টারভিউ। অথচ এই সিরিজে এবং ওনার যে কোনো কাজে উনি ট্রাইড অ্যান্ড টেস্টেড হরর ট্রোপসের বাইরে যেতেই পারেন না। ন্যূনতম জাম্প স্কেয়ার অবধি নেই। এক্স্যাক্টলি ঘেনুর যেরকম ডিজাইন ছিল, মানে ক্যারেক্টার ডিজাইন, এখানের ভূতগুলো এক্স্যাক্টলি সেম দেখতে। থ্যাঙ্ক গড পার্ণমিত্র ছিল না, নাহলে আবার দেয়াল বেয়ে উঠে পড়তেন। প্রথমেই তো উনি সব সাসপেন্স শেষ করে দিয়েছেন, তার উপরে ক্যারেক্টার গুলো বানিয়েছেন প্রেডিক্টেবল। কে কখন কাকে মারবে, কে কখন কাকে কিডন্যাপ করবে, পুরো জলের মতো স্পষ্ট। খুবই নিম্নমানের ক্যামেরা ওয়ার্ক, যেখানে বেশিরভাগ সময় ট্রাইপড বেসড স্ট্যাটিক ক্যামেরা ওয়ার্ক দিয়ে কাজ চালিয়ে দেওয়া হয়েছে। বিশেষ ট্র্যাকিং, প্যানিং কিছুই নেই। এবং একজন পরিচালক এতটাই অপদার্থ যে উনি জানেনই না একটা ফিল্মে বিজিএম এর কতটা ইম্পর্টেন্স থাকে। বাংলা কাজে বিজিএম ম্যাক্সিমাম টাইমই বাজেই হয়, কিন্তু এত বাজে মিক্সিং কানে তালা পড়ে যাবে। একটা সাউন্ড ইঞ্জিনিয়ারের বেসিক এইটুকু নলেজ থাকা দরকার যে হাই ফ্রিকোয়েন্সি লোকের কানে লাগে। রক্তফলক দেখার সময় আমি টিভির রিমোট হাতে নিয়ে দেখছিলাম, যখন মিউজিক হচ্ছে এত লাউড যে আমায় ভলিউম কমিয়ে দিতে হচ্ছে, এবং যখন কথা বলছে তখন ভলিউম বাড়াতে হচ্ছে, কারণ এত বাজে মিক্সিং, ডায়লগ বোঝাই যাচ্ছে না। ও অর্ধেক সময় তো ডায়লগের মুখও মিলছিল না। কোনো ক্যারেক্টারকে বিল্ডই করা হয়নি, প্রত্যেকটা ক্যারেক্টার ডিসপোজেবল, কারোর সাথে আপনি কোনো কানেকশন ফিল করবেন না। মেন ক্যারেক্টার, তার উপর অ্যাটাক হলো, গোটা একটা এপিসোড ধরে তাকে ভুলেই গেল, তার উপর তার অ্যাটাকটাকে কোনোদিন অ্যাড্রেসই করা হলো না। একটাই বাড়িতে মাল্টিপল লোকের ওপর সেম অ্যাটাক হচ্ছে, সেটা যতক্ষণ না এই নকল ভাদুরী মশাই এলেন ততক্ষণ কেউ বুঝতে পারলো না। এবং জঘন্য কাস্টিং, একটা অ্যাক্টরও অ্যাক্টিং পারে না, প্রপারলি ডায়লগ ডেলিভার করতে পারে না। যে ফিমেল কাস্টকে নেওয়া হয়েছে তারা নাকি স্কুলে পড়ে, আপনাদের ওদের দেখলে মনে হবে ওরা স্কুলে পড়ায়। একদম উইক স্ক্রিন প্লে, জঘন্য ডায়ালগস এবং পাখি পড়ার মতো ডায়লগ ডেলিভারি। অ্যাক্টরদের তরফ থেকে 0% এফর্ট। এবং ডিরেক্টর বোধহয় সেটে ছিলেনও না, উনি বোধহয় ভোটের প্রচারে বেরিয়েছিলেন। এই ছবিটা ঘেনুই শুট করেছে, মানে ছোট ছোট করে শর্টস, যেটাকে জুড়ে একটা ফিল্ম বানানো হয়েছে, রাদার সিরিজ। একটা ছেলে একজন মহিলার ভিডিও শুট করছিল লুকিয়ে লুকিয়ে, তাকে পাবলিক ধরে ফেললো, চেজ করলো, হাতাহাতি হলো, সেখান থেকে সে পালালো, দেন সিন কাট।
দেন র্যান্ডমলি অন্য একটা লোকেশন, এবং এটা একবার না বারবার হয়েছে। আবার জোর করে এই সিরিজটাকে নন লিনিয়ার করার চেষ্টা করা হয়েছে, যেরকম 1000 বছর আগে, আবার 15 ইয়ার্স আগো, যেটা পুরোপুরি অপ্রয়োজনীয়। আবার এই নকল ভাদুরী মশাইকে তার গুরুদেব মাঝে মাঝে স্বপ্নে এসে উপদেশ দিয়ে যান। গুরুদেবকে দেখে আমি হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। বাড়িতে 2খানা মহিলা 3খানা মেয়ে, অথচ পুজো করে কে পরিচারিকা। একই বাড়ি ভাই। বাড়ির যে বড় বউ, ওনার আর্থরাইটিস আছে, উনি হাঁটতে পারেন না, মানে ক্রাচ নিয়ে হাঁটেন। ঠাকুর ঘর যেহেতু ওপরের তলায়, উনি যেতে পারেন না, অথচ ক্রাচ নিয়ে উনি নিচে আসেন ভূত দেখতে। আরে নিচে এলেও তো আবার ওপরে উঠতে হবে, মানে লজিকটা বোধহয় পুরো ভোটের প্রচারে চলে গেছে। যে কাজটাকে হরর বলে প্রচার করা হচ্ছে তাতে কোনো অ্যাটমসফিয়ারই বিল্ড করা হয়নি। পুরো ছবিটা না একদম ফ্ল্যাট, হলো, এবং রাইটিংটা একদমই সারফেস লেভেলের। মানে বেসিক্যালি আপনি সিরিজটাকে চালিয়ে দেবেন আর নিজে র্যান্ডমলি অন্য কোনো কাজ করবেন, ইউ ওয়ন্ট মিস আ থিং। হ্যাঁ, তবে এটা বলতেই হয়, এই ছবিটা যদি আপনি পরমব্রত চ্যাটার্জির সাথে বসে দেখেন তাহলে আপনি এনজয় করবেন, কারণ উনি অ্যাকচুয়ালি আপনাকে এক্সপ্লেন করতে পারবেন যে এর মধ্যে কত নুয়ান্স আছে, কত ইন্ট্রিকেসিস আছে। কারণ আমরা সাধারণ দর্শক তো, আমরা একটু গবে, অত কিছু বুঝি না। এগুলো অন্য লেভেলের হরর। পৃথিবীর কিছু বিখ্যাত হরর ক্যারেক্টার্স যেরকম অ্যানাবেল, ভ্যালক, জেসন, চাকি এবং পরমব্রত চ্যাটার্জির ডিরেকশন। এবং অন সাইড নোট, এই হইচই অ্যাপটা কি কোনো জুনিয়র ডেভেলপার বানিয়েছে? মানে ভালোই তো সাবস্ক্রিপশন নেয়, তারপরেও এত গ্লিচ কেন আসে? অর্ধেক সময় দেখছি স্ক্রিন ফ্রিজ হয়ে যায়। এবং একটা বড় স্পয়লার দেবো, যদি আমি শিওর যে আপনারা এই কাজটা হয়তো দেখবেন না, তাই শুনেই নিন। এই দত্তগুপ্ত বাড়িতে 3খানা মেয়ে আছে, ওই যে যারা স্কুলে পড়ে, বাট স্কুলে পড়ানোর বয়স। ওরা 3জনে একটাই ছেলের জন্য পালালো বাড়ি ছেড়ে। না মানে প্রেমে পড়েছে একজন সোশ্যাল মিডিয়াতে, তাকে ব্রেন ওয়াশ করা হয়নি, তাকে মোল্ড করা হয়নি, তাকে গ্রুমিং করা হয়নি, সে 2-3 দিন কথা বলেই পালাতে রাজি হয়ে গেছে। পালানোর কোনো রিজনও নেই। ওকে বাড়িতে না মারধর করা হয়, না বকা হয়, এবং ওরকম বুড়ি মেয়েকে তো পড়তে লোকে বলবেই। এইটুকুই বলেছে। ওইটুকু বলাতে সে প্রেমিকের সাথে পালাতে রাজি হয়ে গেল। এবং তারপর তার বোনেরা তাকে রাত্রির বেলা ধরে ফেলেছে। যখন সে ব্যাগ প্যাক করে পালাচ্ছে, তখন বলে আমরাও তোর সাথে পালাবো। আমি শুনেছি বিয়েতে শালিদের ফ্রি পাওয়া যায়, এরকম পালানোর সময় কেউ শালি ফ্রি নিয়ে পালায় আমি জানতাম না। এই পালানোর অ্যাঙ্গেলটা কেরালা স্টোরি 2 তে খুব ভালো করে দেখানো হয়েছিল। কি বলুন তো, নকল কে লিয়ে আকল চাহিয়ে। ও সরি, কার আকল নিয়ে বলছি? উনি তো ইন্টেলেকচুয়াল, উনি তো মহাবিদ্যাসাগর। কনিনিকা ব্যানার্জির একটা ক্যামিও আছে, যেটাকে স্টোরি থেকে তুলে ফেলে দিলে স্টোরিতে কিছুই চেঞ্জ হবে না। ওই যে বললাম ছবিটাকে নন লিনিয়ার করার চেষ্টা করা হয়েছে, ওই জন্যই অ্যাঙ্গেলটা রাখা। সেই ঘিসাপিটা একই স্টোরি, একই কনসেপ্ট, একই রকম ডায়লগ, একই রকম ক্যারেক্টার্স, কিচ্ছু নতুন নেই এই কাজে। কোনোভাবেই এই কাজটা দেখার যোগ্য নয়। এর চেয়ে আপনারা অডিও স্টোরি শুনুন, এর থেকে ফার বেটার। আমি জানি না কেন এনারা এই কাজগুলো নেন এবং নিয়ে ক্যাচান। এই ফিল্মগুলো বানানোর যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই এনাদের নেই, এবং আলটিমেটলি এগুলো দেখার পর মনে হচ্ছে বানানোর ইচ্ছেও খুব একটা নেই। না হলে অ্যাটলিস্ট ন্যূনতম এফর্টটুকু দিতেন। তাই জন্য আমি রক্তফলককে 0 দেবো আউট অফ 10। এই অ্যাক্টরদের এবং পরিচালকদের একটা নাম আছে, সেই কারণে এই কাজগুলো অ্যাপ্রুভড হয়। আমি আপনি যদি এরকম কাজ নিয়ে কোথাও যেতাম না, এই কাজগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। তো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন রক্তফলক। হ্যাঁ, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম, এবং আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। অ্যাজ প্রমিসড আমি Q&A ভিডিওটা নিশ্চয়ই করব, এবং এতদিনের গ্যাপের যে রিজন, সেগুলো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আউট। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।